আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আমি রুকসানা আক্তার, সিনিয়র শিক্ষক, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল, মৌলভীবাজার থেকে বলছি। আজকের এই লাইভটি মূলত আমি আমাদের যারা শিক্ষার্থীরা আছে বায়োলজি অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য। আজকে আমার মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রস্তুতি বিষয়ক। প্রথমেই আমি যে কথাটা বলবো তা হচ্ছে যে আমাদের ভেন্যু এবং তারিখ পরিবর্তন হয়েছে। আমাদের যে নির্ধারিত তারিখ ছিল 2 মে, তা পরিবর্তন হয়ে বর্তমান তারিখ হচ্ছে 8 মে। 8 মে শুক্রবার, অর্থাৎ আগামীকাল যে শুক্রবারের উপরে শুক্রবার হচ্ছে আমাদের জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াড উৎসব। এবং আমরা মৌলভীবাজার থেকে প্রতি বছরের মতো এবারও ইনশাল্লাহ আমরা এই উৎসবে যাওয়ার আয়োজন করছি। আমাদের শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছে এবং আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের যারা শিক্ষার্থীরা আছে তাদের দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের হচ্ছে 25 ব্যাচের শিক্ষার্থী সহ আমাদের যারা শিক্ষার্থী আছে, আমাদের হচ্ছে 34 জন শিক্ষার্থী এবার জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পেয়েছে, যার জন্য আসলে আমাদের এবার ভোটটা অনেক বড়। আমরা যদিও একসাথে সবাই যাব না, আলাদা আলাদা, তবুও আমাদের অংশগ্রহণটা অনেক বেশি পরিমাণ হবে, আমি এমনটাই আশা করছি। আমি আজকে যে কথাটা বলতে চাই আপনাদের সবার জন্য তা হচ্ছে যে কিভাবে এই জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রস্তুতিটা নিতে হবে শিক্ষার্থীদের, সে বিষয়টা আমি একটু সামান্য আমার যতটুকু বুঝেছি আর কি, সেরকমই আমি বোঝানোর চেষ্টা করব যে পড়াশোনার বিষয়টা নিয়ে। যেহেতু এখন প্রিপারেশন টাইম, পুরোটাই হচ্ছে প্রিপারেশন টাইম, এবং এই প্রিপারেশন টাইমে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে অবশ্যই আমাদেরকে এই যেহেতু আমরা ঢাকাতে যাচ্ছি এবং কম্পিটিশনটা হচ্ছে বায়োলজি বেস, সুতরাং আসলে আমরা ভালো করে প্রিপারেশন যদি নিতে পারি তাহলে অনেক ভালো একটা ফলাফল আমরা আশা পেতে পারি বরাবরের মতো। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু ইতিমধ্যেই ক্যাম্পেও গিয়েছে। আমাদের নিতু, প্রাঞ্জিত বাসম নিতু, এবং আমাদের এর আগে যে আমাদের সামি এবং প্রথমা ভূমি কথা, এবং আমাদের আরেকজন শিক্ষার্থী হচ্ছে ইবনুল মুহতাদিসা, বর্তমানে সে বুয়েটে পড়ছে, তারা কিন্তু জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াড 18 থেকে 24 তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এবং তারা চ্যাম্পিয়ন হওয়ার পরেই কিন্তু আমি আসলে যাওয়ার সাহসটা পাই। সত্যি কথা বলতে কি, আমি আসলে তখন থেকেই যাই আর কি। যখনই দেখলাম যে আমার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে কোয়ালিফাই করছে, তখন আসলে আমার আগ্রহটা আরো বেড়ে গেল। আমি শিক্ষার্থীদের জন্য কাজ করি অলিম্পিয়াড নিয়ে, তাদেরকে আগ্রহ সৃষ্টির পাশাপাশি যে বিষয়টা সেটা হচ্ছে যে আগ্রহ সৃষ্টির পাশাপাশি আমি তাদেরকে সবাইকে রেজিস্ট্রেশন থেকে শুরু করে মেন্টরিং করা যাকে বলে, তো আসলে কাজগুলো এমনি করছিলাম। এবছর সিলেক্ট কমিটি আমাকে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কারও দিয়েছে, সেজন্য তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এবছর পরীক্ষা চলছে, তাই আমাদের এসএসসি পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারছে না, কিন্তু আমাদের যারা 25 সালের পরীক্ষার্থী আছে, অর্থাৎ 25 ব্যাচের যারা পরীক্ষার্থী আছে, তারা 25 ব্যাচের ছিল এবং বর্তমানে 11 আছে, তারা সবাই কিন্তু নিয়ম অনুযায়ী, রীতি অনুযায়ী তারা সবাই অংশগ্রহণ করবে হচ্ছে দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের স্টুডেন্ট হিসেবে। অর্থাৎ আগের বছর তারা প্রথম 25 সালে তারা যে ক্লাসে ছিল তখন তারা একাদশে ভর্তি হয় নাই এই সময়টাতে, এজন্যই তারা সবাই আসলে একাদশে করার কথা, অনেকে ভুলে কলেজে করে ফেলছে, কিন্তু দশমে করার কথা, মানে আগের বছরে। যাদের ভুল হয়েছে তাদের
ধরে আমাদের 34 জন শিক্ষার্থী কিন্তু কোয়ালিফাইড হয়েছে, এবং ঢাকা দক্ষিণ থেকে আমাদের 2 জন শিক্ষার্থী আছে, নিতু এবং মিম, তারা অংশগ্রহণ করবে ইনশাল্লাহ, আশা করছি। আমি এখন যে কথাটা বলবো, আশা করছি যে যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের সবার জন্যই বলছি। যে কথাটা বলছিলাম তা হচ্ছে যে আমাদের এই যে দৌড় ঢাকা পর্যন্ত যাওয়া, তার জন্য তো অবশ্যই আমাদের একটা প্রিপারেশন, বললাম যে ভালো প্রিপারেশন নিয়ে গেলে ভালো কিছু পেলে আমরা সবাই খুশি হব, তোমরা নিজেরাও খুশি হবে। তো আমি আগের বছরের যে বইগুলো আছে, মূলত ফার্স্টে বলি ক্যাম্বেল বায়োলজির কথা। ক্যাম্বেল বায়োলজি প্রিপারেশন বিষয়ক যে বইটি আছে, ওই বইতে একটু পরে দেখলাম আমি যে আমাদের বায়োলজি রিলেটেড হচ্ছে নবম দশম শ্রেণীর, অর্থাৎ এই বইটার, এই জীববিজ্ঞান বইটার হচ্ছে 12 এবং 13 নম্বর অধ্যায়ের বেশি। মনে রাখবে 12 এবং 13 নম্বর অধ্যায় থেকে কিন্তু বেশি দেওয়া হয়েছে এই ক্যাম্বেল বায়োলজিতে। মোটামুটি 12 এবং 13 নম্বর অধ্যায়ের অনেক প্রশ্ন তুমি যদি পড়ো, তাহলে এই আলাদা করে ক্যাম্বেল বায়োলজি পড়া লাগবে না। আর মডেল টেস্টগুলো ঘেটে আমি যেটা দেখলাম যে মডেল টেস্টের মধ্যে আছে বিশেষ করে জুনিয়রদের যে প্রশ্নটা আসছে, সেটা হচ্ছে, সেটার ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমাদের 2টা জিনিস মাথায় রাখতে হবে। যে এই বায়োলজি বইয়ের, অর্থাৎ এই যে বই আছে বায়োলজি বইটা নবম দশম শ্রেণীর, সেই বইয়ের 2য় অধ্যায়, 4র্থ অধ্যায়, 2য়, 3য়, 4র্থ, 5মের পুষ্টি অংশটা পুরাটা, আর হচ্ছে পুষ্টি বলতে পুরো পরিপাক থেকে পুষ্টি পর্যন্ত খাবার দাবার নিয়ে যেগুলো আছে সেগুলো, আর হচ্ছে 12 আর 13, অনেক প্রশ্ন আমি দেখেছি এখান থেকে। সুতরাং তোমাদের কাছে আমার যে কথাটা, আমার যে রিকোয়েস্টটা, তা হচ্ছে যে তোমাদের কাছে যাদের কাছে 6-এর বই আছে, এই যে 6-এর বই আমার কাছে এখানে একটা আছে, 6-এর বইয়ের মধ্যে জুনিয়র যারা পরীক্ষা দিবে আর কি, তোমাদের জন্য হচ্ছে বায়োলজি রিলেটেড যে অধ্যায়গুলো আছে, অধ্যায় 2, 3, 4, 5, তারপরে হচ্ছে 6, আর হচ্ছে 13, 14, এগুলো হচ্ছে বায়োলজি রিলেটেড। তুমি 6ষ্ঠ শ্রেণীর যদি পড়ো, আর যদি 7ম শ্রেণীর বইটা একটু ধরো, যেহেতু পড়া আছে তোমাদের, তাহলে 7ম শ্রেণীর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অবশ্যই 1, 2, 3, 4, 5, ধারাবাহিকভাবে 1 থেকে 5, আর হচ্ছে পড়বে 13, 6টা অধ্যায় 7ম শ্রেণীর। আর নবমের তো বললাম আমি যে আমি নবম দশম শ্রেণীর যে বিষয়টা লক্ষ্য করেছি তা হচ্ছে যে কোষীয় অঙ্গাণু থেকে অনেক প্রশ্ন ছিল। আমি যে মডেল টেস্টের কথা বলছি, মডেল টেস্টে দেখলাম যে কোষীয় অঙ্গাণু থেকে অনেকগুলো প্রশ্ন আছে, প্লাস হচ্ছে খাদ্য পুষ্টি থেকে অনেক প্রশ্ন আছে। 13 এবং 14 থেকে যে টপিকস গুলো বেশি তোমাদের খেয়াল করতে হবে আর কি, 14 না, 12 এবং 13, 12-এর ডিএনএটা কিন্তু তোমরা ভালোভাবে আয়ত্তে আনবে। 12তে আছে ডিএনএ এবং আরএনএ এর যে গঠনটা, এই গঠনের ক্ষেত্রে কিন্তু তোমার মনে রাখতে হবে যে গঠনে কি কি আছে, এটা ডিপ পড়তে হবে আর কি। খেয়াল করো, ডিপ পড়তে হবে। অর্থাৎ তুমি যদি মনে করো যে ক্লাসে পরীক্ষার মতো এমসিকিউ কয়েকটা মুখস্থ করে গেলাম, তাইলে বায়োলজি অলিম্পিয়াড পাস করা যাবে না। এখানে এমসিকিউ তো প্রশ্নগুলো ওই রকমই আসে। তোমরা নিশ্চয়ই যারা পরীক্ষা দিয়েছো তাদের তো অভিজ্ঞতা আছেই, কিংবা তোমরা যারা এই
ঘাটাঘাটি করছো বিভিন্ন মডেল টেস্ট, তোমরা তো বুঝতেই পারছো যে এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট তা হচ্ছে যে তোমার খুব গভীরে গিয়ে পড়তে হবে বায়োলজি বিষয়গুলো, যেটাই তুমি পড়ো। তো আমি তোমাদের কাছে বিশেষ সাজেশন যেটা করব তা হচ্ছে যে তোমরা অবশ্যই অবশ্যই যে বিষয়টা লক্ষ্য রাখবে তা হচ্ছে তোমরা অবশ্যই যে বিষয়টা লক্ষ্য রাখবে তা হচ্ছে যে যে অংশটাই পড়ো তুমি, যে অংশটাই পড়ো কোনো সমস্যা নাই, ওই অংশটার ডিপ কতটুকু তুমি অর্জন করতে পেরেছো অবশ্যই তুমি খেয়াল করে খুব ওই বিষয়টাকে আয়ত্তে আনবে। যেমন আমি যদি বলি যে ডিএনএ এর গঠনের কথা, আমি বললাম তোমার যে ডিএনএ এর গঠনের মধ্যে প্রশ্নগুলো তুমি খেয়াল করছো নিশ্চয়ই, যে প্রশ্নগুলো কিন্তু থাকে হচ্ছে আমরা এমসিকিউ সাধারণত যেরকম থাকে সেরকম না, সবগুলো কারেক্ট হতে পারে। যেমন আমি একটা প্রশ্ন করলাম যে ডিএনএ এর মধ্যে ডিএনএ তে হচ্ছে নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। তখন তুমি জানো ইউরাসিলটা আরএনএ থাকে, তখন তুমি ইউরাসিলটা ফলস দিলে বাকি সবটা হচ্ছে ট্রু। তো এখানে সবগুলো কারেক্ট হতে পারে, সবগুলো ফলস হতে পারে, একটা দুইটা কারেক্ট হতে পারে, একটা দুটো ফলস হতে পারে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে অবশ্যই চ্যাম্পিয়ন যারা এমসিকিউটা ভালো করে পারবে, অর্থাৎ এমসিকিউ এর নাম্বার ভালো হবে, তারা কিন্তু চ্যাম্পিয়ন হিসাবে এখানে পুরস্কৃত হবে, চ্যাম্পিয়ন হবে। আর তোমাদের যে এমসিকিউর পরে আবার থিওরি দেয়া হয়, অনেকে থিওরি অ্যাভয়েড করে। এই থিওরি যতটুকু পারো তোমরা লিখবে অবশ্যই, কারণ হচ্ছে থিওরি নাম্বার থেকে কিন্তু ক্যাম্পে নেওয়া হয়। এবং ক্যাম্পের যে কাহিনী, আমাদের দুজন শিক্ষার্থী কিন্তু ক্যাম্পে গেছিল, একজন হচ্ছে আমাদের ইবনুল মুহতাদির শাহ এবং আরেকজন হচ্ছে আমাদের তানজিয়া তাবাসসুম নিতু, 25 ব্যাচের এবং 18 ব্যাচের। তো তাদের দুজনের কাছ থেকে আমি যতটুকু শুনেছি যে এই ক্যাম্পের যে প্রশিক্ষণটা হয় সেটা আসলে তোমার লাইফের অনেক বড় একটা পাওয়া আমি বলবো, যে ক্যাম্পে যাওয়াটা। কারণ এই ক্যাম্পে যে 3-4 দিন তাদের প্রশিক্ষণটা চলে, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠানগুলো এখানে কিন্তু প্রশিক্ষণ, এবং অনেক ইউনিভার্সিটি টিচারেরা খ্যাতনামা যে শিক্ষকেরা আছেন, বায়োলজি রিলেটেড সাবজেক্ট পড়ান, ওনারা ক্লাস নেন, ট্রেনাররা থাকেন। এবং ল্যাব বাংলা, তোমরা অনেক কি নাম শুনেছো, ল্যাব বাংলা এটার সহযোগিতায় আছে, যার কারণে আসলে অনেক ভালো কিছু প্রশিক্ষণ হয়, যা আসলে তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এটা তুমি স্টুডেন্ট লাইফে তো ভালো একটা ট্রেনিং বলতে গেলে পেলে আর কি। আর আমাদের টার্গেটটা সবসময় থাকতে হবে ইন্টারন্যাশনালে, তবেই কিন্তু আমরা ভালো করতে পারবো। তোমার টার্গেটটা ঠিক যত বড় হবে, তুমি তার সেখানে পৌঁছাতে না পারলেও তুমি কিন্তু তার কাছাকাছি পৌঁছে যাবে। সেজন্য আমাদের টার্গেটটা হবে ইন্টারন্যাশনাল। এবং সেই ইন্টারন্যাশনাল আমি যদি শুধু স্বপ্নে দেখি যে আমি ইন্টারন্যাশনালে যাব, কিন্তু কোনো প্রিপারেশন না থাকে, তাহলেও কিন্তু হচ্ছে না। সুতরাং আমাদেরকে কি করতে হবে, অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের সবাইকে প্রিপারেশন নিতে হবে খুব ভালো করে। এবং যেহেতু একটা সাবজেক্ট আছে এবং একটা সহজও সাবজেক্ট বলা যায়, এবং এমন কিছু বিষয় নিয়ে তুমি পড়ছো যা আসলে তোমার ভবিষ্যতে কিংবা জীবনের ক্ষেত্রে লাইফ স্কিল হিসেবে কাজ করবে। যেমন আমি খাদ্যপুষ্টির অধ্যায়টা ধরি, এই খাদ্যপুষ্টিটা তুমি খুব গভীরভাবে পড়ো, দেখবে যে এটা তোমার বাস্তব জীবনেই তুমি প্রয়োগ করতে পারবে। তোমার আসলে মাথায় থেকে যাবে যে আসলে কোন খাবারটা আমার জন্য খুব ভালো, বা কোন খাবারটা আসলে আমি গ্রহণ করা উচিত, কিংবা কোনটা কমানো উচিত, এরকম আর কি লাইফ স্কিল বলা যায়। আর হচ্ছে যে কথাটা আমি বলবো তোমাদের, যে টার্গেট ফিল আপ। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে যে আমরা এটা আঞ্চলিকও বলেছিলাম সবাইকে, যে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে কোনো একটা প্রশ্ন, যেহেতু মাইনাস মার্কিং নেই, প্লাস আছে, মাইনাস মার্কিং নেই, তাই সবগুলো আনসার টাচ করতে হবে। অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি খ খ গ আমার কাছে খুবই কনফার্ম মনে হচ্ছে, আমি কিন্তু ঘতে গিয়ে আমি আর ওইটা আনসার করলাম না, এটা অ্যাভয়েড করে দিলাম, তাহলে কিন্তু তুমি একটা সমস্যা পড়ে যাচ্ছ। অর্থাৎ তাহলেও তোমাকে এই
প্রশ্নের নাম্বারই দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে আমি যে প্রশ্নই টাচ করি না কেন, যেটা আমি আনসার দেওয়ার জন্য বাছাই করেছি, ধরেছি, এটা সবগুলো টাচ করতে হবে। অর্থাৎ ট্রু ফলস বা ট্রু ট্রু ফলস ফলস যেটাই হোক, 4টাই আনসার করতে হবে। আর লাস্ট যেটা বলবো যে আসলে কি লাভ হয়, মানে কি বলবে, কেন এই অলিম্পিয়াড নিয়ে এত কথা বলেন কেন আপনি? আসলে তো কথা বলার তো একটা কারণ তো আছে। এই কারণটা কি? কারণটা হচ্ছে যে স্টুডেন্টরা কিছু পড়াশোনা করে নিল, তাও পাঠ্য বইয়ের পড়াশোনা। এই অলিম্পিয়াডের একটা ভালো দিক আমি যেটা মনে করি আর কি, আমার কাছে খুবই ভালো লাগে, তা হচ্ছে যে এটা পাঠ্য বইটারে শিক্ষার্থীরা পড়ে কিন্তু সেখান থেকে পাচ্ছে। এমন না যে এটা আকাশ থেকে পড়ে বা পত্রিকা পড়ে বা এক্সট্রা তারা নির্ধারিত কিছু বই দিয়ে দিছে সেখান থেকে হচ্ছে, এরকম না। যেহেতু পাঠ্য বইটা পড়ে তারা প্রিপারেশন নিতে পারছে, এটা মনে করি আমি শিক্ষার্থীদের বইমুখী করবে। অনেক অনেক অভিভাবকরা আর কি এটা অনেক অভিভাবকরা এটা সাপোর্ট করেন, সহযোগিতা করেন, এটা আসলে অনেক ভালো লাগে। শিক্ষার্থীদেরও করেন, আমাদেরকেও করেন। কিন্তু যারা অসহযোগিতা করেন, যারা মনে করেন যে এতে সময় নষ্ট হবে, তাদের শুধু আমি এটাই বলবো যে আসলে এটা ভুল করছেন। কারণ হচ্ছে এটা পড়াশোনার ভিতরের একটা অংশ, এবং আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে যারাই এই কম্পিটিশনগুলোতে অবশ্যই অংশগ্রহণ করেছে, শুধু অংশগ্রহণ বলবো, পাস তো আরো অনেক বেশি কনফার্ম করে আমি বলবো যে যারা পাস করেছে, ফার্স্ট রানার্স আপ হয়েছে, সেকেন্ড রানার্স আপ হয়েছে, কিংবা চ্যাম্পিয়ন হয়েছে, তারা অবশ্যই ভালো ভালো জায়গাতে চান্স পেয়েছে, যারা অঞ্চল পর্যন্ত গিয়ে এই যে পড়াশোনা টানাটানি এইগুলা মানে মাথার মধ্যে বায়োলজিটা ঢুকায় ফেললো, এতে কিন্তু তাদের লাভটা, ক্ষতি নেই, লাভ বেশি। সেটা আমাদের আসলে সবারই বুঝতে হবে। আর আবারও বলছি যে বায়োলজি অলিম্পিয়াডটা আমি গুরুত্ব দিচ্ছি এই কারণে, যেহেতু এক হচ্ছে আমি বায়োলজি টিচার, 2 হচ্ছে আমার ভালো লাগা। বায়োলজি বিষয়টাই আমার অনেক ভালো লাগে, পড়াইতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, সবকিছুই ভালো লাগে। আর হচ্ছে যে শিক্ষার্থীদের লাভ হবে, আমি শিক্ষার্থীদের উপকার হবে ভেবেই কিন্তু তাদেরকে এই ডাকাডাকি টানাটানি করি। তো আশা করছি তোমরা যারা পরীক্ষা দিবে, আমি অনেককেই কিন্তু একসাথে করতে পারছি না, যেহেতু স্কুলটা বন্ধ। স্কুল বন্ধ খোলা থাকলে সবাইকে নিয়ে বসতাম, যেহেতু এসএসসি পরীক্ষা চলছে সেটাও আসলে সম্ভব হচ্ছে না। তাও আমি যদি সবাই রাজি হয় তাহলে আমি একদিন এসএসসি পরীক্ষা না থাকলে অথবা বিকালে আমি সবাইকে নিয়ে বসতাম, কিন্তু সবারই দৌড়াদৌড়ি ঝামেলা, জমে বসাও চায়, তাও আসলে দেখা যাবে যে আমি আয়োজন করলাম, সবাই ইগনোর করলো, তখন আসলে ভালো লাগে না বিষয়টা। হয়তোবা আমার অনেক বেশি এই জায়গাটায় আগ্রহ আছে, আবার আমার শিক্ষার্থীদের নাই বা আমার অভিভাবকদের নাই, তখন আসলে আমার খারাপ লাগবে, তাই আমি করতে যাই নাই। কিন্তু করাটা আমার জন্য খুব কঠিন কাজ না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি গুগল মিটে বা জুমে নিয়ে বসতে পারি শিক্ষার্থীদের। কিন্তু আমার দেখা যাবে যে ওই সময় তাদের স্যার আছেন, কোচিং আছে, সেই পরীক্ষা আছে, এসব বললে তারা অ্যাভয়েড করবে, যার জন্য আমি আসলে টোটালি অ্যাভয়েড করছি বিষয়টা আজকে। শুধু আর মানে নিজের তৃপ্তির জন্য, আত্মতৃপ্তির জন্য এখানে আসলাম। যাদেরকে সরাসরি পাচ্ছি তাদেরকে বলছি যে টার্গেটটা যেন ভালো থাকে, এবং অবশ্যই এমসিকিউ এর সাথে সাথে সবাই চেষ্টা করবে যেন থিওরিটা আনসার করার। কারণ হচ্ছে থিওরি আনসার করলে কি হবে, ক্যাম্পে যাওয়ার সুযোগ পাবে, আর ক্যাম্পে যাওয়ার সুযোগ পেলে থিওরি ভালো করলে আর কি। আর যেহেতু এমসিকিউ পড়ছো, গভীরভাবে পড়ছো, তাই থিওরির সাথে সাথে পড়লে তো সমস্যা নেই, সাথে সাথে করে থিওরি করবে। যেমন আমি এখানে ডিএনএ এর কথা যদি বলি, তুমি 6, 7, 8 এর বইয়ে ডিএনএ পেলে খুব অল্প পরিমাণ, কম মানে কম লেখা আছে, এখানে খুব বেশি কিছু নাই। অথবা ডিঅক্সি বা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে তুমি জানলে বা এটি কোথায় থাকে, কি কাজ করে, এই। কিন্তু এর ভালোভাবে যারা জুনিয়রে আছো তারা অবশ্যই 9 এবং 9, 10, নবম দশম শ্রেণীর যে জীববিজ্ঞান বইটা আছে, এটার 12 নম্বর অধ্যায় পড়লে কিন্তু তুমি 12 নম্বর অধ্যায়ের কিন্তু জীবের বংশগতি পুরাটাই, অর্থাৎ
ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ। মনে রাখবে, এই তিনটা থেকে পড়লে আমি মনে হচ্ছে যে প্রশ্ন পড়তে পারে, মনে হচ্ছে আর কি। আমার কনফার্ম করতে বলতে পারছি না, এটা আমার কাছে মনে হচ্ছে যে এরকম প্রশ্নগুলো হয়। তারপর হচ্ছে যারা এই এই টপিকটাই পড়বে কিন্তু তারা হচ্ছে সেকেন্ডারিতে দিবে বা হায়ার সেকেন্ডারিতে দিবে, তাদের কিন্তু আরো মানে একাদশ দ্বাদশের বইটা পড়া লাগবে অবশ্যই। কারণ তো বুঝতেই পারছো, যেহেতু লেভেল আছে, লেভেলের কারণে ওইখানে গেলে তারা অবশ্যই খুব সহজে মানে একটু জটিল প্রশ্নে চলে যায়। আর প্রশ্নগুলো আসলে আমি যেভাবে সহজভাবে শিখছি তার থেকে একটু স্ট্যান্ডার্ড হবে, এটাই স্বাভাবিক। কারণ এটা হচ্ছে বায়োলজি অলিম্পিয়াড, যেহেতু নামই অলিম্পিয়াড, স্ট্যান্ডার্ড হওয়াটাই স্বাভাবিক। প্রশ্নের ধরনটাই অন্যরকম থাকে। যে আমি একটু আগে বললাম যে তোমার সবাইকে বলছিলাম যে আমি যদি ডিএনএ থেকে প্রশ্নটা নাইট্রোজেন বেস সম্পর্কে আমার জানতে হবে, আসলে কয়টা নাইট্রোজেন বেস আছে ডিএনএতে, আরএনএতে কোনগুলো আছে, এই বিষয়গুলো আমি খুব গভীরভাবে জানলে তখন প্রশ্ন যেভাবেই আসুক না কেন, যেভাবে ঘুরাইয়া ফিরাইয়া যে শব্দেই সাজাক না কেন, যে বাক্যটা যে শব্দেরই হোক না কেন, আমি কিন্তু খুব সহজে সেটা বুঝতে পারবো, ধরতে পারবো। এটাই হচ্ছে কথা আর কি। তুমি যেটাই পড়ো তাহলে তোমার কিন্তু একটা জ্ঞানও বাড়লো, মানে তুমি সমৃদ্ধ হলে। এটা এমন না তো তুমি পড়ে গেলে এটা শেষ, আমার মানে কষ্ট করলাম, পরে কষ্ট করে ফেলছি, তা আমার হয় না, তাতে তাতে কি হয়েছে? তুমি তো সমৃদ্ধ হলে, তোমার জ্ঞান বাড়লো, এটাই হচ্ছে বড় কথা। আর ডিএনএর আর একটা বিষয় আমি বলবো যে যেমন ডিএনএ থেকে কি কি পড়বে, আমি বলছিলাম যে টোটাল ডিএনএ সব, যেমন কে আবিষ্কার করেছেন, কারা আবিষ্কার করেছেন, নোবেল পুরস্কার তারা কেন পেয়েছিলেন, কত সালে পেয়েছেন, পার্সোনোক্রিক আমরা জানি। তারপরে হচ্ছে যে এই যে এই যে পরিপূরক প্রশ্নটা, যে দুটি হচ্ছে একই রকম কিন্তু পরিপূরক নয় কেন, একটা কারণ কিন্তু তুমি নিজের মতো করে দিবে। যে একটা সূত্রের মধ্যে একদিকে যদি থাকে হচ্ছে অ্যাডেনিন, তাহলে অন্যদিকে থাকছে থায়ামিন। অর্থাৎ যদি এটা অ্যাডেনিন হতো তাহলে আমরা বলতাম যে একই দুটা সূত্রই হচ্ছে একরকম, কিন্তু ওই দুইটা একটা আরেকটার পরিপূরক, হুবহু একরকম নয়। কেন? কারণ হচ্ছে একটা যদি হয় এ আর একটা টি, অর্থাৎ একটা অ্যাডেনিন হলে আরেকটা থাইমিন, এক সূত্রের মাঝখানে যে বন্ডটা আছে, বন্ডের দুই পাশে হচ্ছে নাইট্রোজেন বেস। এই মনে করে একটা নাইট্রোজেন বেস, এখানে একটা নাইট্রোজেন বেস, এই দুইটা নাইট্রোজেন বেসের মাঝখানে হাইড্রোজেন বন্ড আছে। এই বন্ডের এক পাশে এ আরেক পাশে টি, অর্থাৎ অ্যাডেনিন থাইমিন, এক পাশে গুয়ানিন আরেক পাশে হচ্ছে সাইটোসিন। অর্থাৎ গুয়ানিন হলে আমরা বলতাম যে হুবহু একরকম, কিন্তু যেহেতু হুবহু একরকম নয়, কেন বলছি আমরা? কারণ হচ্ছে যে এই যে নাইট্রোজেন বেসগুলো কিন্তু একটা পিউরিন থাকলে আরেকটা পাইরিমিডিন থাকছে, কখনো পিউরিন দুইটা একসাথে থাকছে না, কখনো পাইরিমিডিন দুইটা একসাথে থাকছে না। এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে আসলে এখানে কি এই ডিএনএ বিষয়টা কি, এর গঠনটা মূলত আর কি, এর গঠনটাই পড়বে তোমরা। শুধু মনে রাখবে এটা যে দুইটা সূত্র দিয়ে গঠিত, পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। নিউক্লিওটাইডটা তুমি আরো ক্লিয়ারলি বুঝে নিও। নিউক্লিওটাইডটা হচ্ছে এসপি অর্থাৎ সুগার ফসফেট আর সাথে একটা নাইট্রোজেন বেস, এই তিনটা মিলাইয়া হচ্ছে একটা নিউক্লিওটাইড, এবং অসংখ্য নিউক্লিওটাইডের সমন্বয় হচ্ছে একটি কি হয়, পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। এই যে গঠনটা হচ্ছে ডিএনএ এর গঠনটা, অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে হয়। তো এই নিউক্লিওটাইড গুলো যখন হচ্ছে, মনে রাখতে হবে যে এক পাশে নিউক্লিওটাইড গুলোর মধ্যে এই গঠনটা তুমি খেয়াল করো। এক পাশের যে নিউক্লিওটাইড মনে করো পাশাপাশি আছে, মাঝখানে তো হচ্ছে হাইড্রোজেন বন্ড আছে। এই যে নিউক্লিওটাইড আছে এক পাশের একটার মধ্যে যদি থাকে হচ্ছে থাইমিন আর একটা অ্যাডেনিন, এই বিষয়টা এখানেই তো পার্থক্য হয়ে গেল। সুতরাং আমরা বলছি এখানে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে পরিপূরক বলা হচ্ছে। পরিপূরক যে একজন ছাড়া আরেকজন হবে না, সম্পূর্ণ হবে না। যে এই যে দুইটা সূত্র আছে ডিএনএর কিন্তু দুই সূত্রের পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। দেখো এখানে এই দুইটা সূত্রের মধ্যে এই যে দুজন আছে, দুজনে একজন ছাড়া আরেকজন কিন্তু হবে না। এই দুই সূত্রের একজন ছাড়া আরেকজনের হবে না। কেন? কারণ হচ্ছে তার গঠনটাই তো হচ্ছে দুই সূত্রের, একজন ছাড়া আরেকজন অসম্পূর্ণ। তাই বলা হয় দুই সূত্রের মধ্যে একটি আরেকটির হচ্ছে পরিপূরক।
আরএন এর মধ্যে খেয়াল করতে হবে যে এখানে কিন্তু আমরা বলছি হাইড্রোজেন বন্ড থাকে, আর আরএন এর মধ্যে হচ্ছে হাইড্রোজেন বন্ড থাকে না, এটা রৈখিকভাবে সাজানো থাকে, এসপি থাকে এবং অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর হচ্ছে থায়ামিনের জায়গায় হচ্ছে ইউরাসিল থাকে থায়ামিনের পরিবর্তে। 13 নম্বর অধ্যায়ে আরএন এর বেলা আর কি। ক্রোমোজোমটা একটু ভালো করে পড়ে নিবা। ক্রোমোজোমে এখানে নবম দশম শ্রেণীর বইয়ে কিন্তু যা যা আছে তার ক্রোমোজোমের সংখ্যা, তারপরে হচ্ছে আবিষ্কারকের নাম, অল্প কিছু জিনিস, বেশি না। আর হচ্ছে মেন্ডেলের কিছু প্রশ্ন আছে 12তে। মেন্ডেলের পরীক্ষাটা, সেখানে কিন্তু তোমরা গ্রেগর জোহান মেন্ডেলের এই পরীক্ষাটা একটু পড়ে নিয়ে এলে ভালো হয় আর কি আমার মতে। কারণ হচ্ছে এখানে কিছু বিষয় আছে যেগুলো প্রশ্ন দেওয়াটা স্বাভাবিক। 13 নম্বর অধ্যায়ে আমি যে প্রশ্নগুলো দেখছিলাম আর কি মডেল টেস্টেড এর মধ্যে, 13 নম্বর অধ্যায়ের মধ্যে যা যা থাকে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে তোমার বলছি 13 নম্বর অধ্যায়টা আমি বের করে আমি বলছি। বাস্তু সংস্থান যেটা আছে, বিভিন্ন ধরনের বাস্তু সংস্থান আছে 13 নম্বর অধ্যায়ে, সেটা তুমি পড়বে। খাদ্য শিকল এবং খাদ্য জাল। এখানে একটা প্রশ্ন আমি দেখছিলাম যে খাদ্য শিকলের মধ্যে মনে রাখতে হবে যে অসম্পূর্ণ খাদ্য শিকল কাদেরকে বলা হয়? যাদের আসলে উৎপাদক নেই। মনে রাখবে তোমরা যে অসম্পূর্ণ খাদ্য শিকল হচ্ছে যাদের উৎপাদক নেই, তাদেরকেই বলা হচ্ছে অসম্পূর্ণ খাদ্য শিকল। এবং অসংখ্য খাদ্য শিকল মিলে হচ্ছে খাদ্য জাল, ফুড ওয়েব বলে নেটওয়ার্ক তৈরি করে তারা। এবং এই নেটওয়ার্কটা হচ্ছে কিসের নেটওয়ার্ক? খাদ্য জালের নেটওয়ার্ক, যাকে বলা হচ্ছে খাদ্য শিকল বা ফুড ওয়েব। এখানে বাস্তুতন্ত্রের যে উপাদান সমূহ আছে অবশ্যই সেই উপাদানগুলো দেখবে তোমরা। আর যারা জুনিয়রে আছে তারাও দেখবে, কারণ হচ্ছে আমি দেখলাম যে এখানে অনেকগুলো প্রশ্ন এরকম আছে। খাদ্য শিকলগুলো সম্পর্কে একটু ধারণা নিবে। আর বইয়ের মধ্যে ওই টপিকগুলো দেখছি আর কি। বই এগুলো আছে কিন্তু জীব বৈচিত্র্যের বিষয়গুলো আছে, ডারউইনের কিছু বিষয় দেখছিলাম মডেল টেস্টগুলোতে আছে। তারপর হচ্ছে মিউচুয়ালিজম এবং কমনসেলিজম, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন মিউচুয়ালিজমের উদাহরণ হিসাবে তোমাকে যদি যে জীবগুলোর কথা বলে সেগুলো হচ্ছে যেমন মিউচুয়ালিজমে মনে রাখতে হবে দুজন উপকৃত হয়। যে দুটি জীবের মধ্যে সহ অবস্থান হয় আর কি, তাদের দুজনেই উপকৃত হয়। আর কমনসেলিজম হচ্ছে একজন উপকৃত হয় কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না। এই বিষয়টা মনে রাখবে। এটা হচ্ছে 13 নম্বর অধ্যায়ে আছে। তারপরে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে শোষণের একটা বিষয় আছে। এটা হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। ঋণাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে 3টা এই বইয়ের মধ্যে আছে, প্রতিযোগিতা এবং অ্যান্টিবায়োসিস। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে স্বর্ণলতা নামক এক ধরনের উদ্ভিদ আছে যাদের একটি চূষক অঙ্গ থাকে আর কি। যে চূষক অঙ্গটার নাম হচ্ছে হস্টুরিয়া। ওটার সাহায্যে সে যে উদ্ভিদে আরোহণ করে ওই উদ্ভিদের দেহ থেকে রস শোষণ করে, মানে এক ধরনের শোষণ বলা যায় এটাকে। ঋণাত্মক আন্তঃক্রিয়া বলে। আন্তঃক্রিয়া মানে জোর করে কারো বাড়িতে থেকে তার সবকিছু খেয়ে দিয়ে নেয় এরকম। তারপরে প্রতিযোগিতা তো আমরা সবাই জানি, প্রতিযোগিতা করাটা হচ্ছে যেমন তোমরা প্রতিযোগিতা করবে একজন আরেকজনের সাথে, এটা হচ্ছে প্রতিযোগিতা। কিন্তু শোষণ হচ্ছে যে কারো কাছ থেকে জোর করে কিছু নিয়ে যাওয়া, মানে হচ্ছে কারো কাছ থেকে কারো জিনিসপত্র জোর করে তুমি নিয়ে খেয়ে ফেললা। ফ্রেন্ড আনছে, তার টিফিনটা জোর করে খেয়ে ফেললা, মানে সে চাচ্ছে না তুমি খাও খেয়ে ফেলছো, এরকম আর কি। আর 13 নম্বর অধ্যায় বেশি বড় না, তোমরা 13 নম্বর অধ্যায়টা ভালো করে পড়ে দেখো। আমার মনে হচ্ছে যে 13 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন থাকতে পারে। আর 2 তো অবশ্যই পড়তে হবে। নবম দশম শ্রেণীর যে 2 নম্বর অধ্যায়টা, এটা কিন্তু কোষ বিষয়টা কিন্তু ইয়েতেই আছে, যে সিলেবাসই আছে জীবকোষের বিষয়টা। জীবকোষ এবং টিস্যু এটা খুব ভালোভাবে গভীরভাবে পড়বে। যে কোষের বিশেষ করে যে আমি যা কি শিখাইতে চাই, কিন্তু অনেক সময় দেখা যায় যে সবাই এটাকে এত ভালোভাবে আয়ত্ত করতে পারে না। তা হচ্ছে যে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম। অবশ্যই তোমার মনে রাখতে হবে। মনে করো তোমার বললো যে সাইটোপ্লাজমই অঙ্গাণু, 4টা অঙ্গাণুর নাম বললো,
এই 4টা অঙ্গাণুর মধ্যে মনে করো তোমারে বলছে যে একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপর হচ্ছে গোলজি বডি এবং নিউক্লিয়াস। তাহলে তুমি ট্রু ফলস তো দিবে। লাস্টটা বলছি কি ডি নাম্বার বা ঘ নাম্বার। যদি আমি তোমার বলি যে এই নিউক্লিয়াসটা কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, অবশ্যই না। এটা কিন্তু ভালোভাবে মনে রাখবা যে নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু, মানে প্রোটোপ্লাজমের ভিতরে আছে বাট সাইটোপ্লাজমের পাশে আছে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নয়। বাকি যে কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াস ছাড়া বাকি যত অঙ্গাণু আছে একটা কোষের ভিতরে সবগুলি হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সেটা মনে রাখবে। আর হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এর ভিতরে আর কি, এর ভিতরে যেগুলো আছে তার মধ্যে হচ্ছে যে যেমন মাইটোকন্ড্রিয়ার বিষয়টা, মাইটোকন্ড্রিয়ার ইয়ে ওই যে ক্রিস্টির মাঝে যে কি ক্রিস্টি বিষয়টা তুমি কি জানো সেটা ভালো করে আয়ত্তে নিয়ে আর কি, যে 2টা স্তরের একটা স্তর ভাঁজকে, এই যে ভাঁজ খাওয়া অংশটাকে বলা হচ্ছে ক্রিস্টি, আর ক্রিস্টির গায়ে থাকে অক্সিজুম, সবিন্তক বৃত্তাকার বস্তু। এই সবিন্তক বৃত্তাকার বস্তু হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেন গুলো থেকে প্রশ্ন আসতে পারে। এতে এনজাইম এবং কোএনজাইম থাকে। এই যত বিক্রিয়া হয়, বিক্রিয়ার জন্য এনজাইম লাগে, এনজাইম এবং কোএনজাইম থাকে হচ্ছে এই অক্সিজেন গুলোতে। আর ভিতরে তরলের নাম কিন্তু 2টা নামই আছে, স্ট্রোমা এবং ম্যাট্রিক্স। যে কোনো একটা হতে পারে, যে কোনো নাম দিলেও তুমি 2টাই কারেক্ট দিবে। ম্যাট্রিক্সও তো দিতে পারে, স্ট্রোমাও দিতে পারে। তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই অংশটা আর কি, এটা দেখো, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্টটা আছে, ক্লোরোপ্লাস্টটা মনে রাখবে যে 2 স্তর তো আছেই। আর যে গ্রানা এবং গ্রানাম, গ্রানা হচ্ছে বহুবচন, গ্রানাম হচ্ছে একবচন। আর এই যে চাকতিগুলো আছে 5 থেকে 25টি চাকতির মতো অংশ পিপাকৃতি, এই যে ইয়ের মতো পিপাকৃতি অংশ গঠন করে, যার নাম হচ্ছে একবচনে হচ্ছে গ্রানাম আর বহুবচনে হচ্ছে গ্রানা। এর ভিতরে কিন্তু সূর্যের আলো জমা হতে পারে। অর্থাৎ এখানে দেখো 5 থেকে 25টি চাকতির মতো অংশ, এই চাকতির মতো অংশের এখানে তুমি দেখো লেখা কি আছে, এই যে চাকতির মতো অংশের পাশে কিন্তু লেখা আছে সুন্দর করে থাইলাকয়েড। এগুলোই হচ্ছে থাইলাকয়েড। আর হচ্ছে আর কি বলবো এখান থেকে হচ্ছে, আশা করছি এই অংশটা তোমরা। ও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে যেমন ক্যারোটিন কোন রঙের জন্য দায়ী, এটা হচ্ছে কমলা। তারপরে হচ্ছে নীল রঙের জন্য দায়ী যে রঞ্জক, এটার নাম কি, ফাইকোসায়ানিন। এখানে কিন্তু আছে সব ক্লোরোপ্লাস্টে। মনে রাখবে যে ক্লোরোপ্লাস্ট, এগুলো থেকে তো থিওরিতে প্রশ্ন পাইতে পারো, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্টে। যে ক্রোমোপ্লাস্ট মানেই সব রঙিন, সবুজ ছাড়া। সবুজ অংশের জন্য দায়ী হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আর বর্ণহীন যত অংশ আছে সেটার জন্য হচ্ছে লিউকোপ্লাস্ট। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 ধরনের আছে, একটা হচ্ছে মসৃণ আর একটা অমসৃণ। খুব ভালোভাবে এটা মনে রাখবে যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ এবং অমসৃণ কেন। সোজা যে মসৃণ হচ্ছে যাদের গায়ে রাইবোসোম দানা নেই, আর অমসৃণ হচ্ছে যাদের গায়ে রাইবোসোম দানা লেগে থাকে। রাইবোসোম দানা লেগে থাকলেই ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। লাইসোসোমের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো যে তার যে উৎসেচকগুলো আছে, এগুলো যে কোনো জীবাণুকে, যে কোনো কোষের ভিতরে আসা যে কোনো জীবাণুকে হজম করে নিতে পারে, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া খেয়ে ফেলে। আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে সেন্ট্রোজোম। মনে রাখবে এই সেন্ট্রোজোমটা হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। মনে রাখবে যে সেন্ট্রোজোম যেটা কাদের থাকে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ এদের দেখা যায়, আর নিম্ন শ্রেণীর বলা হয়েছে, কিন্তু মূলত হচ্ছে প্রাণী কোষের। মূলত হচ্ছে এটি সেন্ট্রোজোমটা হচ্ছে, বা সেন্ট্রোসোম, দন্তস্ব এবং বর্কজ 2 নামেই থাকতে পারে, কিন্তু এটি হচ্ছে মূলত প্রাণী কোষের বৈশিষ্ট্য। এবং এর ভিতরে যে
ফাফাডন্ডাকার দুটা অঙ্গাণু আছে, এইগুলোর নাম হচ্ছে সেন্ট্রিওল। তার ভিতরে যে তরল আছে এটার নাম হচ্ছে সেন্ট্রোস্পিয়ার, মনে রাখবে এটার নাম হচ্ছে সেন্ট্রোস্পিয়ার। কুশকঙ্কাল বিষয়টা পড়বে। কুশকঙ্কালের এখানে আছে, আমি কিন্তু পড়াচ্ছি, দেখাচ্ছি যে যারা জুনিয়র পরীক্ষা দিবে তাদেরকে আমি আমি ব্যক্তিগতভাবে, এটা একেবারে আমার ব্যক্তিগত অভিমত, যে আমি মডেল টেস্টগুলো দেখে দেখলাম যে এই 2 নম্বর এই বইটার আর কি, এই বইটার 2 নম্বর অধ্যায় ভালো করে পড়ে যাও, দেখবে তুমি থিওরিও লিখতে পারবে, অনেকগুলো থিওরিও আসতে পারে এখান থেকে, তথ্য যে লেখাটা আর কি, আর হচ্ছে এমসিকিউ থাকবে। এমসিকিউ কখনো তুমি আন্দাজে দাগাইবা না, কনফার্ম হওয়ার জন্য তো তোমাদের পড়াশোনা করা লাগবে, সেজন্যই আমি এই পড়াশোনার বিষয়টা বলছি যে কোথায় থেকে আসলে পড়বে। এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঝিল্লিবিহীন এবং ঝিল্লিযুক্ত কোষীয় অঙ্গাণু। ঝিল্লিবিহীন যেগুলো, তার মধ্যে আমরা জানি একটা হচ্ছে কুশকঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রোজোম, এই 3টা বইয়ে দেয়া আছে তোমাদের 9ম-10ম শ্রেণীর যে বই আছে। আর ঝিল্লিবিহীন তো অসংখ্য দেয়া আছে, ঝিল্লিবিহীন মানে যেগুলোতে ঝিল্লি আছে, পর্দা আছে সেগুলো। এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে নিউক্লিয়াস থেকে যদি কোনো প্রশ্ন করে, নিউক্লিওলাস সম্পর্কে করতে পারে, যেটি হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে থাকা একটি ঘন কালো গোলাকার অঙ্গাণু, যেটাকে ঘিরেই কিন্তু ওই নিউক্লিওলাসের মধ্যেই চারপাশ ঘিরেই থাকে হচ্ছে, দেখো, ক্রোমোজোম। চারপাশে থাকে কি, ক্রোমোজোম থাকে এভাবে, মানে ওর থেকে বের হয়ে এখান থেকে ওর সাথে লাগানোই নিউক্লিওলাসের সাথে। সেট একটা কথা আছে, স্যাটেলাইট বা সেট, এসএটি সেট। এটা হচ্ছে ক্রোমোজোমের যে অংশ নিউক্লিওলাসের সাথে লাগানো থাকে তাকে বলে সেট, মনে রাখবা, SAT, সেট বা স্যাটেলাইট। আগে তো এমন ছিল যে অনেকে স্যাটেলাইট লিখলে, আগে তো স্যাটেলাইট খুব পরিচিত ছিল নামটা, অনেকে লিখতো, বলতো যে স্যাটেলাইট মানে হচ্ছে ডিশ অ্যান্টিনা। এটা খুবই হাস্যকর, খাতার মধ্যে পাওয়া যেত আর কি, ডিশ অ্যান্টিনা। তো তোমাদের মনে রাখতে হবে যে এই বায়োলজিতে ডিশ অ্যান্টিনা আসার কথা না, এটা হচ্ছে সেট বা স্যাটেলাইট হচ্ছে কি, ক্রোমোজোমের যে অংশটা নিউক্লিওলাসের সাথে লাগানো থাকে তাকে বলা হচ্ছে স্যাটেলাইট। ক্রোমোজোমটা এখানে 12 নম্বর অধ্যায় আছে, 2 নম্বর অধ্যায় আছে। ক্রোমোজোমের অংশটা পুরোটাই তোমরা একটু ভালো করে দেখে নিও। এবার আসি আমি জটিল টিস্যু সম্পর্কে একটু বলি। তোমাদের মনে রাখতে হবে যে উদ্ভিদ টিস্যুর 2 ধরনের টিস্যুর মধ্যে একটার নাম হচ্ছে সরল টিস্যু। সরল টিস্যু মানে হচ্ছে সবগুলো কোষ হচ্ছে সরল, আর জটিল টিস্যু মানে হচ্ছে এরা একাধিক ধরনের, মানে একের অধিক ধরনের কোষ দিয়ে তৈরি, অর্থাৎ ভিন্ন ভিন্ন ধরনের কোষ দিয়ে তৈরি। যেমন আমি যদি বলি, তোমার উদাহরণ হিসেবে আমি বলছি, যেমন সরল টিস্যুর উদাহরণ যেগুলো আমরা আমাদের বইয়ের মধ্যে আছে আর কি, প্যারেনকাইমা, কুলেনকাইমা কিংবা স্ক্লেরেনকাইমা। যেমন এখানে প্যারেনকাইমা টিস্যুর ছবি আছে, দেখো প্যারেনকাইমাতে আছে সবগুলো কোষ একরকম, প্যারেনকাইমা, কুলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। কিন্তু যদি তুমি চলে যাও জটিল টিস্যুতে, তাহলে কোষগুলো কিন্তু পাল্টে যাচ্ছে, অর্থাৎ ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম, প্যারেনকাইমা প্রত্যেকটাই আলাদা রকমের। এই যে দেখো, ভিন্ন রকমের কোষ দিয়ে তৈরি। এই যে কোষ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ভিন্ন রকমের কোষ। তাই এখানে মনে রাখতে হবে যে ট্রাকিড, ভেসেল এবং এই যে আলাদা আলাদা কোষগুলো আছে, এরকম করে 4টা ধরনের কোষ সাধারণত জটিল টিস্যুর, জাইলেমের মধ্যে 4 ধরনের আছে, আবার ফ্লোয়েমের মধ্যে 4 ধরনের। এখানে খুবই মনে রাখার মতো বিষয় হলো যে অবশ্যই মাথায় এটা রাখবে যে জটিল টিস্যুর মধ্যে জাইলেম টিস্যুগুলো পানি এবং খনিজ লবণটা মাটির নিচ থেকে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়, বিশেষ করে পাতায়। তারপর খাবার দাবার তৈরি হয়, যে খাবারটা তৈরি হয় ওই খাবারটাকে পরিবহনের কাজ করে আরেক ধরনের টিস্যু।
তার নাম হচ্ছে ফ্লুয়েম টিস্যু। ওই ফ্লুয়েম টিস্যুটা কিন্তু আমি ছবি দেখাই, এই ফ্লুয়েম টিস্যুটা কিন্তু আবার 4 ধরনের কোষ দিয়ে তৈরি। যে দেখো, এই 4 ধরনের কোষের মধ্যে মাঝখানে যে লম্বা নলের মতো একটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আসলে একটা লম্বা নল সৃষ্টি হয়েছে অনেকগুলো শিবকোষ মিলে, অনেকগুলো শিবকোষ মিলে শিব নল তৈরি হয়েছে। অর্থাৎ এই ফ্লুয়েম টিস্যুটার কোষগুলোর নাম হচ্ছে শিবকোষ, সঙ্গীকোষ, ফ্লুয়েম ফাইবার এবং ফ্লুয়েম প্যারেনকিমা। তোমাদের মনে রাখতে হবে যে এই যে শিবকোষটা, শিবকোষের মধ্যে পরিণত শিবকোষের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। পরিণত শিবকোষের মধ্যে নিউক্লিয়াস নেই, এবং এই শিবকোষগুলো একটার মাথায় আরেকটা বসছে, এরকম একটার মাথায় আরেকটা বসছে, বসে একটা লম্বা ফাঁপা নালিকা তৈরি করছে, যে নালিকার মধ্য দিয়ে পাতায় যে খাবারটা তৈরি হয়, অর্থাৎ উদ্ভিদের যে খাবারটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি হয়, ওই খাবারটাকে উদ্ভিদের দেহের সবগুলো কোষে পৌঁছায় দেয়। কোষে কেন পৌঁছায়? যদি কোষে না পৌঁছায় তাহলে কোষ কিন্তু খাবার শক্তি উৎপাদন করতে পারবে না। শক্তি যদি উৎপাদন করতে না পারে তাহলে কোষ বাঁচবেই না, সেই কারণে পৌঁছায়। তো এখন এই বিষয়টা খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। যে অনেকে এটা কেন মনে রাখেন আমি জানি না। জাইলেম এবং ফ্লুয়েম, জাইলেম এবং ফ্লুয়েম দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে দুজনই হচ্ছে পরিবহন টিস্যু। কিন্তু জাইলেমের বেলা কি হয়েছে, জাইলেম হচ্ছে পানি এবং খনিজ লবণ উঠায়, শুধু উঠায় মানে নিচ থেকে উপরে উঠায়। আর ফ্লুয়েম হচ্ছে খাবারগুলোকে বন্টন করে, মানে যে খাবারটা তৈরি হলো ওটাকে ইয়ের মতো আর কি, যে খাবার যে সার্ভ করে যারা, তাদের মতো সবগুলোকে উদ্ভিদের সকল অংশে পৌঁছানো হচ্ছে তার কাজ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা এবং ফ্লুয়েম প্যারেনকাইমার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহনের সাথে জড়িত হচ্ছে জাইলেম প্যারেনকাইমা এবং ফ্লুয়েম প্যারেনকাইমা দুটাই। আর ফাইবার যে দুইটা আছে এগুলো অবশ্যই কিন্তু দৃঢ়তা প্রদানের সাথে যুক্ত। মানে ফাইবার মানেই হচ্ছে দৃঢ়তা প্রদানের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফাইবার, মনে রাখবা। তাই এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জাইলেম ফাইবার, ফ্লুয়েম ফাইবার যেটা আছে সেটা হচ্ছে দৃঢ়তা প্রদানের সাথে জড়িত, দৃঢ়তা প্রদানের সাথে। পঞ্চম অধ্যায়ের প্রাণী টিস্যু তো বাকি আছে পুরোটাই। প্রাণী টিস্যু আছে, কিন্তু তোমরা প্রাণী টিস্যুটা অবশ্যই পাবে। রক্ত থেকে প্রশ্ন আসে, রক্তের অংশটা অবশ্যই বাদ দিবে না। রক্ত রস, রক্তকণিকা, দুইটি উপাদানের মধ্যে কোষগুলো আলাদা করে, প্রত্যেকটা কোষ মানে রক্তকোষ লোহিত শ্বেত এবং অনুচক্রিকা সম্পর্কে, কাজ সম্পর্কে ভালো করে পড়বে। আর রক্তকোষের মধ্যে মনে রাখবে যে খাদ্যের যত উপাদান আছে সবগুলো উপাদানের সাথে সাথে হচ্ছে কিছু ভালো জিনিস, হরমোন, অ্যান্টিবডি, আর কিছু ময়লা জিনিস, বর্জ্য পদার্থ থাকে। এই তিনটা ভালো করে একটু দেখে নিও। হিমোগ্লোবিন সম্পর্কে প্রশ্ন দেখছিলাম। হিমোগ্লোবিন হচ্ছে রঞ্জক পদার্থ, যে রঞ্জক পদার্থটা অক্সিজেনের সাথে যৌগ গঠন করতে পারে, এবং যখনই প্রয়োজন হয়, যেখানে প্রয়োজন হয় সেখানে অক্সিজেনকে সরবরাহ করতে পারে। কোষে কোষে অক্সিজেন সরবরাহ করা কিন্তু তার একটা কাজ হিমোগ্লোবিনের। কোষে কোষে রক্ত পৌঁছে দেয় কিভাবে? সে তার দেহের সাথে আমাদের যে ফুসফুসের এখান থেকে সে কিন্তু নিয়ে নেয়, ফুসফুসের বাইরে যে অ্যালভিওলাসের বাইরে যে রক্ত জালক আছে সেগুলোর ভিতরের যে রক্ত, ওই রক্তের লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিন আছে, ওই হিমোগ্লোবিন অক্সিজেনটাকে অক্সিহিমোগ্লোবিন হিসাবে সাথে করে মনে করো যৌগ গঠন করে সে সারা দেহে তো ঘুরলো। সারা দেহে যখন ঘুরবে তখন সে তার দেহের ওই যে অক্সিহিমোগ্লোবিন যেটা আছে যৌগ গঠন করেছিল, ওই অক্সিহিমোগ্লোবিনটাকে আলাদা করে অক্সিজেনটাকে কোষে পৌঁছে দেয়। আর হিমোগ্লোবিন সে আলাদা হতে পারে, মানে সে যৌগ গঠন করতে পারে, আবার সেটাকে ভেঙেও দিতে পারে। এটা একটা বিষয়। টিস্যু সম্পর্কে, পেশি টিস্যু অবশ্যই পড়বে। পেশি টিস্যু হচ্ছে এই যে পেশি টিস্যুর যে দেখো
এটা হচ্ছে হৃদপেশি, অনিচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক, অনিচ্ছিক, হৃদপেশি। আমাদের হাত পায়ের পেশি হচ্ছে এটা, ছবিটা ভালো করে দেখবো। এটা হচ্ছে আমার হাত পায়ের যত অঙ্গ আমরা নাড়াইতে পারি এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। যেগুলো আমাদের ভিতরের অংশ হচ্ছে নাড়াইতে পারি না সেগুলো হচ্ছে অনিচ্ছিক। আমাদের হৃদপিণ্ডের পেশি হচ্ছে এটা, হৃদপেশি। এটা হচ্ছে আমাদের স্নায়ুকোষ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে তার দেহ। দেহ থেকে বের হয়ে এই যে চারপাশে ছড়ানো আছে চুলের মতো, সেটা হচ্ছে একটা অংশ। আর এই যে লম্বা একটা অংশ বের হয়েছে, লম্বা অংশের নাম হচ্ছে একজন। এই লম্বা অংশের নাম হচ্ছে কি? একজন। আর এখানে যে চারপাশে যেটা আছে কোষ্ঠ থেকে ডেনড্রাইট বের হয়েছে, এটা নিয়ে তুমি যে গুরুত্বপূর্ণ বিষয় পড়বে তা হচ্ছে সিনেপস। সিনেপসটা কি? মনে করো এখানে একটা, এই যে দেহ, এটা হচ্ছে তার দেহ। মনে করো এটা নাই, এটা হচ্ছে তার দেহ। এই যে দেহটা আছে এটা হচ্ছে মনে করো একটা সাধারণ প্রাণী। মনে করো সাধারণ প্রাণী কোষ। এই প্রাণী কোষের মনে করো হাত পা এগুলো নাই। হাত পা মানে যে ডেনড্রন থেকে ডেনড্রাইট তৈরি। এখানে কিন্তু খুব খেয়াল করতে হবে, প্রথমে ডেনড্রন, ডেনড্রন থেকে আরো শাখা বের হয়, লাস্ট শাখাগুলোর নাম হচ্ছে ডেনড্রাইট। প্রথম যে শাখাগুলো আছে সেগুলো ডেনড্রন, পরেরগুলো হচ্ছে ডেনড্রাইট। আর এইগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে একজন। তো একজন। আর এখানে মনে করো আরেকটা আছে, একটা তো স্নায়ুকোষ, এখানে মনে করো আরেকটা স্নায়ুকোষ আছে। এই স্নায়ুকোষ এবং এই স্নায়ুকোষের মাঝখানে যে সংযোগ স্থল, এটার নাম হচ্ছে সিনেপস বা সাইনাপস। এটার মাধ্যমে এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এখানে যদি একটা স্নায়ুকোষ থাকে এবং এখানে একটা থাকে, একজন আরেকজনের সাথে কিন্তু তথ্য, অনুভূতি বা উদ্দীপনা পরিবহন করতে পারে। অর্থাৎ এই যে সংযোগ স্থলটা সেটা কিন্তু জোড়া লাগানো, একজনের সাথে আরেকজন, একজনের সাথে আরেকজনের ডেনড্রাইট, মনে রাখবে। এবং এই একজন এবং ডেনড্রাইটের এই যে সংযোগস্থল সেটার নাম হচ্ছে সিনেপস। সাইনেপসও লিখে দেখবে, কোনো কোনো জায়গায় দেখা লিখা আছে দেখবা সাইনেপস। চতুর্থ অধ্যায় দেখছিলাম। তৃতীয় অধ্যায় কোষ বিভাজন যদি সম্ভব হয় সবাই একটু পড়বে। অষ্টম শ্রেণীতে এটা আছে, অষ্টম শ্রেণীর যারা তারা তো তোমরা পড়বে। দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে মাইটোসিস এবং মিউসিস। মাইটোসিসে একটা কোষ থেকে হুবহু দুইটা হয়, আর মিউসিসে একটা থেকে হুবহু হয় না, অর্ধেক ক্রোমোজোম নিয়ে 4টা কোষ হয়। আর এখানে কিছু বিষয় আছে যেমন ইকুয়েটর, তারপরে হচ্ছে সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। আর হচ্ছে পর্যায়গুলোর নাম মনে রাখবে। পর্যায়গুলো কি কি আছে? প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, 5টা। জীবনী শক্তি থেকে সালোক সংশ্লেষণ অবশ্যই পড়ে নিবে। শ্বসন এবং সালোক সংশ্লেষণ পড়লেই হবে আমার মনে হয়। শ্বসন এবং সালোক সংশ্লেষণের মধ্যে থিওরি যারা আনসার করতে চাও তারা অবশ্যই তার বিক্রিয়াগুলো দেখবে, এরপর সংজ্ঞাগুলো দেখবে। কিন্তু ছোট প্রশ্নের জন্য, এমসিকিউ এর জন্য মূলত পড়তে হবে যা যা, তা হচ্ছে যেমন এটিপি কি, এডিনোসিন ট্রাইফসফেট, তারপরে ফটোলাইসিস কি, ফটোসিনথেসিস কি, ফটোফসফোরাইলেশন কি, তারপরে হচ্ছে আত্তীকরণ শক্তি কি, এই বিষয়গুলো। হ্যাঁ, আত্তীকরণ শক্তি কোনগুলো? এটিপি এবং এনএডিপি, এইচটুকে বলা হয় আত্তীকরণ শক্তি। এই আত্তীকরণ শক্তি কোথা থেকে হয়েছে? মূলত শুরুতে আলোক পর্যায়ে হয়, এটা অন্ধকার পর্যায়ে নাই। এটা অন্ধকার পর্যায়ে সাপোর্ট দেয়, বাট এটা তৈরি হয়ে হচ্ছে আলোক পর্যায়ে। পড়লেই পারবে তোমরা, সহজ আছে, একেবারেই সহজ। তোমরা পঞ্চম অধ্যায়ে দেখবে যে খাদ্য পুষ্টি সম্পর্কে অনেকগুলো বিষয় আছে। নবম দশম শ্রেণীর যে বই আছে, ষষ্ঠ শ্রেণীতেও আছে, সপ্তমেও আছে। তোমরা খাদ্য পুষ্টি যা যা পড়বে লাইফ স্কিল হিসাবে পড়ে নিও। আশা করছি সবাই ভালো প্রিপারেশন নেবে এবং আমি একটা ভালো ফলাফলের আশায় আমি এখানে বসেছি। এবং তোমরা ওই পরীক্ষায় পুরস্কার না পাইলেও
আম, মন খারাপ করার কোনো কারণ নাই। তার কারণ হচ্ছে যে তুমি যে অংশগ্রহণ করবে, তোমার যে প্রিপারেশন নিবে, সেটা অনেক বড় বিষয়। কারণ হচ্ছে এই প্রিপারেশনের মাধ্যমে তুমি কিন্তু অনেক কিছু অলরেডি দেখা যাবে যে তোমার তুমি রিচ হয়েছো, সমৃদ্ধ হয়েছো, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর আরো বড় হলে বুঝবে যে ইউনিভার্সিটির যে সাবজেক্টগুলো আছে, বিশেষ করে আম, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলো বা পাবলিকে, ইউনিভার্সিটির অনেক সাবজেক্ট বায়োলজি রিলেটেড। তোমার বায়োলজি জ্ঞান যত বাড়বে, তুমি সমৃদ্ধ হবে, তোমার ভবিষ্যৎ আলোকিত হবে, তুমি লাভবান হবে। আর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, তা হচ্ছে যে যে উম, কিছু বিষয় তো আছেই এই নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে বা সপ্তম ষষ্ঠ সপ্তমের, যেগুলো এমনি জানা দরকার তোমার। তুমি পরীক্ষার অলিম্পিয়াড এগুলো সবকিছু দেও। তাই ভালোভাবে সবাই প্রিপারেশন নিবে এবং আশা করছি আমরা 8 তারিখ জাতীয় উৎসবে আমরা সবাই ভালো প্রিপারেশন নিয়ে ভালোভাবে অংশগ্রহণ করব এবং খুশি মনে বাড়ি ফিরবো। রেজাল্ট যাই হোক, আমাদের রেজাল্ট কিন্তু এখানে মুখ্য নয়, কেউ মন খারাপ করবে না। রেজাল্ট যাই হোক, ভালো হলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু খারাপ হলেও আমরা কেউ মন খারাপ করবো না। আমরা সেই প্রিপারেশনটাও যেন মাথায় থাকে, কারণ মনে রাখতে হবে যে এখানে ঢাকার স্টুডেন্টের সাথে কম্পিটিশন করা সো টাফ, সেটা তুমিও বুঝো, আমিও বুঝি, সবাই বুঝি। যার জন্য আমাদের সবাইকেই সেই মানসিক প্রিপারেশনে থাকতে হবে যে আমি যাচ্ছি একটা জাতীয় উৎসবে। এটার নাম আমার ভালো লাগে এখানে যেতে, এই কারণে যে পরীক্ষা থেকে আমি এটাকে উৎসবই বেশি মনে করি, বায়োলজি লাভারদের উৎসব। এবং তুমি সেই উৎসবে যাচ্ছ, আমরা আমাদের পড়া রিলেটেড বিষয় হলেও আমরা একটা উৎসবে যাবো ইনশাল্লাহ। সবাই 7 তারিখ সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ যদি সব ঠিকঠাক মতো রাখেন, তাহলে আমিও তোমাদের সাথে এই উৎসবে যোগদান করছি। সবাই ভালো থেকো এবং কোনো প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই আমাকে নক দিবে। আসলে আমি নিজে থেকে নক দিতে, যে বলছিলাম, আগেই বলছিলাম যে নিজে থেকে নক দিতে, যে একটা বিষয় ম্যাডাম এটা বুঝি না বা ওটা পারি না, এটা বলতে আমার কেউ যদি বলে, সেটা একটা ভালো লাগার বিষয় যে সেটা আমি তাকে হেল্প করতে গেলাম। কিন্তু নিজে থেকে উদ্যোগ নেওয়া, যেটা আগে প্রায় করতাম আর কি, যে ইগনোর করে যখন, তখন আসলে একটু বারবার ইগনোর করলে তো ভালো লাগে না। তাই আমি এই বছর আর কোনো জুমের আয়োজন করিনি। যদি কারো প্রয়োজন হয় সেটা আমার কাছ থেকে চেয়ে নিবে, আমি সময় দিব। যেহেতু এসএসসি পরীক্ষার জন্য স্কুল বন্ধ আছে, আমার ডিউটি থাকে, তবে ডিউটি ছাড়া আমি বাসায় থাকি, আমার বাসায়ও কাজ আছে, আমি এগুলো নিয়ে একটু কাজ, তোমরা দেখো যে প্রশ্ন বানায় দিচ্ছি, বাট আরো বিভিন্ন কাজও আছে। তো সেক্ষেত্রে যদি কারো প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে হলেও আমি তোমাদেরকে সেটা কোনো একটা টপিক যদি তুমি বুঝতে চাও, বুঝতে পারোনি, বা এটা কিভাবে পড়লে কি হবে, আপাতত বায়োলজি অলিম্পিয়াড সংক্রান্ত অন্য কিছু না, এবং পড়া রিলেটেড, তোমার ক্লাস রিলেটেড হলেও হতে পারে, তাহলে অবশ্যই আমাকে নক দিবে, আমি খুশি মনেটা করে দেব। আর হচ্ছে আরেকটা কথা বলে নেই, তা হচ্ছে যে এবছর প্রোগ্রামিং প্রতিযোগিতা, এটা হচ্ছে সরকারিভাবে আইসিটি ডিভিশনের বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে। এটা হচ্ছে প্রোগ্রামিং প্রতিযোগিতা। আগের বছর দাবা ছিল, সাথে প্রোগ্রামিং এর সাথে সাথে এবছর নতুন করে এড হয়েছে হচ্ছে কুইজ কুইজ প্রতিযোগিতা। তো কুইজ প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করতে পারো। প্রোগ্রামিং প্রতিযোগিতা সারা বাংলাদেশের মধ্যে একটা বড় প্রতিযোগিতা, যদিও এটা এরকম পপুলার এখন পর্যন্ত আমাদের এদিকে হচ্ছে না, কিন্তু ঢাকাতে কিন্তু অনেক স্টুডেন্ট, ঢাকা, রাজশাহী, চট্টগ্রামের, এরা অনেক অংশগ্রহণ করে পুরস্কার পায়। আমরা কুইজ প্রতিযোগিতাতে অংশগ্রহণ করার চেষ্টা করব। সবকিছুর উদ্দেশ্য হচ্ছে সমৃদ্ধ হওয়া, নিজের জ্ঞান বৃদ্ধি করা। এর নাম আর কি কম্পিটিশন বা প্রতিযোগিতা, অলিম্পিয়াড, কিন্তু মূল উদ্দেশ্য, সবারই টার্গেট হচ্ছে তোমাদেরকে সমৃদ্ধ করা। আরেকটা বলে ফেলি, তা হচ্ছে যে আমরা জানি যে আমাদের এখানে আউট অফ এআই চলছে। এই আউট অফ এআই আমি ঢুকছিলাম, আমি সেগুলো দেখেছি যে আমাদের জন্য ক্ষতিকারক কিছুই নেই, অপকারী কিছুই নেই। আমরা যদি সবাই নিজে নিজে এই গেমগুলো খেলি, তাহলে
তোমার এআই সংক্রান্ত অনেক জ্ঞান কিন্তু বাড়বে। আমাদের মেধার মঞ্চে, হোয়াটসঅ্যাপ মেধার মঞ্চে আমাদের লিঙ্ক দেওয়া আছে, সম্পূর্ণ লিঙ্ক। এখানে ঢুকলেই তুমি ৩টা অংশ পাবে। প্রথমে ২টা লেখা আছে, ২টা স্টেপ, ধাপ আরকি লেখা আছে, ৩টা ধাপ। তারপরে একটা ছবির মতো অংশ, ছবির মতো অংশের মধ্যে ক্লিক করলে তুমি কিন্তু সরাসরি ওই গেমে ঢুকে গেলে। গেমে ঢোকার পর সরাসরি ওই অংশে চলে গেলে আরকি। ওইখানে রান ফার্স্টে হচ্ছে তোমাদের দেখাবে, কিছু কথা বলবে, তারপরে রান করা লাগবে। ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন অনুযায়ী তুমি সেখানে অবশ্যই রান করবে। আশা করছি সবাই আমাদের বিপ্লব হাই স্কুলের আর ফুডে যেরকম অংশগ্রহণ করেছিল, অনেক অনেক শিক্ষার্থী, তখন স্কুল খোলা ছিল, আমরা সরাসরি করেছিলাম এগুলা। এগুলো সবকালীন নির্দেশনা হিত আমাদের মানসিক নির্দেশনা, যোগাযোগ প্রযুক্তি নির্দেশনা আমাদের প্রত্যেক জেলা থেকে, জেলা প্রশাসন গুলো থেকে ওগুলো করতে বলা হয়েছে। মূলত হচ্ছে এটা আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই ভালো একটা উদ্যোগ কিশোর বাতায়নের। এবং তোমরা লিঙ্ক দেখে সেখানে প্রবেশ করে সার্টিফিকেট অর্জন করবে। আমি আশা করছি সার্টিফিকেট অর্জন করা আসল উদ্দেশ্য নয়, তুমি এই এআই এর কাজগুলো শিখবে, সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য। তুমি ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমাদের সাথে। আমি ছিলেন আমাদের শামিমা খান, মাসুমা নীলিমা, রিপাত বান্না, তারপরে ছিলেন আরো অনেকে ছিলেন, আমি আসলে সবার নাম বলতে পারছি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। এখন আরেক মিনিট। প্রশ্ন থাকলে এখানে লিখে রাখলেও আমি মেসেজে আনসার দিয়ে দেবো কমেন্টে। আশা করছি সবার অনেক ভালো প্রিপারেশন হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ রাত্রি।